আমাকে কুমিল্লায় ফিরতে না দেয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল। একদিন 2 ট্রাক সৈনিক কুমিল্লা থেকে আমাদের মালিবাগের বাসায় এসে হাজির। আমাকে ওরা নিয়ে যেতে এসেছে। সরকার অন্যায়ভাবে ক্ষমতা বলে আমাকে চাকুরিচ্যুত করেছে। তার উপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সম্বর্ধনাও জানাতে পারবে না ইউনিটের সদস্যরা। সেটা কিছুতেই হতে দেবে না তারা। সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়েই যাবে। পরিণামে যা কিছুই ঘটুক না কেন, তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে। সে সিদ্ধান্তই দেয়া হয়েছে ইউনিটে। ইমোশনালি চার্জেড অবস্থায় পরিণামের বিষয়টি উপেক্ষা করে যে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে সেটা তারা ঠিক বুঝতে না পারলেও আমি বুঝতে পারছিলাম। তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বুকে নিয়ে ফিরে গিয়েছিল তারা। ফিরে যাবার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল, স্যার আপনি যেখানেই থাকেন না কেন আমরা সব সময় আপনার সাথে আছি। একঘাটা ভুলবেন না কখনো। প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াব। একজন কমান্ডার হিসাবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে এ ধরনের দোল সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এর বেশি আর কি লাভ করা সম্ভব হতো চাকুরিতে থাকলেও। বাংলাদেশ সেনাবাহিনীতে পদভারে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই, কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে। আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে সেদিন নিজেকে সামলে রাখতে পারিনি। খুশির জোয়ার নেমে এসেছিল চোখ বেয়ে। মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরের এই জীবন আমার সার্থক হয়েছে। শুধু কুমিল্লা থেকেই নয়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকেও অফিসর সৈনিকরা সুযোগ সুবিধামতো আসতে থাকলো সমবেদনা জানাবার জন্য। সবার একই আক্ষেপ, কেন এমন অবিচার, এত বড় অন্যায়। জবাবে সবাইকে বলেছি, স্বৈরাচারী সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। তারা ক্ষমতার দ্বন্দ্বে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়, প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোন ক্ষমতাই নেই। আল্লাহ আলাই সব ক্ষমতার অধিকারী। তার ইচ্ছাতেই যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে, কিন্তু তার দেয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনিই আবার শাস্তিস্বরূপ সে ক্ষমতা কেড়ে নেন। সব অত্যাচারীর ক্ষেত্রে তেমনটিই ঘটেছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, এই ঈমানের জোর আমার আছে। আমি তোমাদের দোয়া চাই আর কিছুই নয়। ছোট দেশ আমাদের, সেনাবাহিনী আরও ছোট। এই সংগঠনে সবাই সবার খবর রাখে। প্রত্যেকটি অফিসার কে কি চরিত্রের, কার কতটুকু যোগ্যতা এ সমস্ত খবরাখবর সৈনিকরা রাখে। পদাধিকারের প্রাপ্য মর্যাদা তারা সবাইকেই দিয়ে থাকে নিয়মাফিক। কিন্তু তাদের মন জয় করা শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই। নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায় তার চেয়ে অর্জিত সম্মানই আমার কাছে বেশি মূল্যবান। তাই চাকুরি জীবনে অধীনস্থ সবাইকে সে ধরনের সম্মানী অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি সব সময়। আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে। হালে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে সেখানে রেডিওতে আমিনুল হক বাদশাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বাবা সেনাবাহিনী গড়েছিলেন বলেই মেজর, রাজ জেনারেল হতে পেরেছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। এটা অতি সত্য কথা যে, মেজর থেকে যাদের জেনারেল বানানো হয়েছিল তাদের অনেকেরই জেনারেল হবার যোগ্যতা ছিল না। কিন্তু তবুও তাদের জেনারেল বানানো হয়েছিল। এর কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে এবং ওই সমস্ত অযোগ্য, ক্ষয়ের খা টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠেঙ্গারি বাহিনীতে পরিণত করতে। কিন্তু সেটা ছিল তার দিবাস্বপ্ন মাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের উপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোন প্রভাবই বিস্তার করতে সক্ষম হয়নি। নিম্মি ও খালাম্মা গিয়েছিলেন কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে। বাসার সব জিনিসপত্র ট্রাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ার ঢাকায় ফিরবেন। হঠাৎ করেই ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন।
নিরাপত্তার সব দায়িত্ব দেয়া হলো ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে। কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ কারে নিম্নি এবং খালাম্মাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন। প্লেন টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এভাবেই আমার আর্মি ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটেছিল। ইউনিফর্ম ত্যাগে বাধ্য হবার পর জীবিকা অর্জনে তেমন কোন অসুবিধা হয়নি। মেজর নূর এবং আমি আমার কনিষ্ঠ ভ্রাতা স্বপনের সাথে ব্যবসায় যোগদান করি। আমার ছোট ভাই সদনের সাথেই ব্যবসা করব ঠিক করলাম। সে ব্যবসাতে অভিজ্ঞ। এমবিএ তে ভালো রেজাল্ট করার পর থেকেই ব্যবসা করছে স্বপন। কর্নেল আকবর ও মেজর শাহরিয়ার ইতিমধ্যেই স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছে আমরা চাকুরিচ্যুত হওয়ার পর। মেজর শাহরিয়ার শরী এন্টারপ্রাইজ নামী কোম্পানি খুলে ব্যবসা শুরু করল। কর্নেল আকবর আমাদের সাথে যোগ দিবেন ঠিক করলেন। স্বপন, কর্নেল আকবর, মেজর নূর এবং আমার নামের প্রথম অক্ষর দিয়ে গঠন করা হলো SNSINTERNETIONAL। চাকুরিচ্যুত হওয়ায় বাধ্যবাধকতার ঝামেলা অনেক কমে গেল। অবাধে সব জায়গায় ইচ্ছামতো যোগাযোগের সুযোগ পেলাম আমরা। সরকার ও সরকারি দল আমাদের প্রতি বিরূপ থাকলেও অনেক হিতৈষী এবং সুজন ব্যবসায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ক্ষেত্র বিশেষে ঝুঁকি দিয়েও অনেকে আমাদের সাহায্য করেছেন। তাদের সেই সাহায্য ও আন্তরিক সহযোগিতার ঋণ কখনোই শোধ করার নয়। পরিচয় নেই এমন অনেকেও সেই দুর্দিনে নাম শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সহানুভূতির সাথে। ছোটখাটো ইম্পোর্ট এবং সাপ্লাই এর ব্যবসা আমাদের অল্প সময়ের মধ্যেই বেশ জমে উঠল। টাকা পয়সার আমদানি হচ্ছিল ভালোই। আইআরডিপিতে সাপ্লাই কন্ট্রাক্টর হিসাবে দেশের প্রায় সব খানাতেই কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। এতে করে সব মহলের সাথে যোগাযোগ রক্ষা করার বিশেষ সুবিধা হয়েছিল আমাদের। শহর বন্দরে গ্রামে-গঞ্জে ঘুরে সর্বস্তরের লোকজনদের সাথে মিশে বিভিন্ন বিষয়ে তাদের মনোভাব বোঝার সুযোগ হয়েছিল আমাদের। বুঝতে পারছিলাম সরকারের অপশাসন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ। যেখানেই গেছি পরিচয় জেনে লোকজন সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধার সাথে নিঃস্বার্থভাবে যতটুকু সম্ভব সাহায্য করেছেন আমাদের কাজে। এভাবেই কাটদিন আমাদের সময়। আমাদের অন্তিম বৈঠক শেখ সাহেব নূর এবং আমাকে দেখা করতে বলেছিলেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়নি। আমাদেরকে মনে করিয়ে দেয়া হলো। আমরা গেলাম তার সাথে দেখা করতে। গেলাম আমি নূর ৩২ নম্বরেই দেখা করতে। সালাম দোয়া বিনিময়ের পর শেখ সাহেবই শুরু করলেন। দেখ, আমার কিছুই করার ছিল না। নেহায়েত অপারগ হয়েই তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। জানি আমার এই সিদ্ধান্তে মনক্ষুণ্ণ হয়েছস তোরা, হওয়াটাই স্বাভাবিক। আমি তোদের জন্য কিছু একটা করতে চাই। বিদেশের দূতাবাসে চাকরি করতে চাইলে সেই ব্যবস্থা কইরা দিতে পারি। ব্যবসা করতে চাইলে নাসেবে কইয়া সে ব্যবস্থাও কইরা দিতে পারি। ওর অনেক ধরনের ব্যবসা আছে, তার সাথেও তোরা যোগ দিতে পারছ। চাচা, আমরা সৈনিক মানুষ। সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় নিয়েছিলাম, টাকা পয়সার লোভে নয়, সম্মান এবং দেশের সেবা করার জন্যই। সেটাই যখন আপনার বিচারে হারাতে হয়েছে তখন আপনার কাছে আমাদের আর অন্য কিছুই চাওয়ার নাই। এরপরও আপনি আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা আপনার মহানুভবতা। আপনি আমাদের জন্য দোয়া করবেন, সেটাই যথেষ্ট। রিজিকের মালিক আল্লাহ। খেয়ে বাঁচার মতো কিছু একটা করতে পারবো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। জানি না আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা। বেয়াদবি নেবেন না চাচা, একটা কথা আপনাকে বলে যাই। আপনার আশেপাশে যারাই সর্বস্ক্রণ আপনাকে ঘিরে রাখছে তাদের বেশিরভাগই মতলবাজ। দেশের অবস্থা এবং জনগণ সম্পর্কে তারা আপনাকে সঠিক কথা বলে না। যা শুনলে আপনি খুশি হবেন চাটুকাররা সেটাই বলে থাকে মতলব হাসিল করার জন্য। খোদা না করুক তেমন দুর্দিন যদি কখনো আসে তবে এদের কেউই আপনার সাথে থাকবে না, চলে যাবে নতুন আশ্রয়ের সন্ধানে। তখন সেই অবস্থার জন্য সব দায় দায়িত্ব আপনার উপরই আরোপ করা হবে এবং অবস্থার মোকাবেলাও করতে হবে আপনাকেই। আপনি সবসময় বলে থাকেন যে দেশের জনগণকে আপনি ভালো করে চেনেন, কিন্তু আজ আমি বলে যাচ্ছি জনগণ থেকে বর্তমানে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কিংবা আপনাকে করা হচ্ছে। আপনি আমাদের স্নেহ করেন,
আমাদের চাকুরিচ্যুত করে আপনার কতটুকু লাভ হয়েছে সেটা আপনিই ভালো বোঝেন, তবে আমরা কিন্তু বরাবরই আন্তরিকভাবে আপনার ভালোই চেয়েছি। আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছেন। আপনার তো আর চাওয়া পাওয়ার কিছুই থাকতে পারে না। চাটার দল ছেড়ে দেশ ও জাতির নেতা হওয়ার চেষ্টা করা উচিত আপনার। তারই মধ্যে রয়েছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও পরিশ্রমের সার্থকতা। শেখ সাহেব আমার কথাগুলো চুপচাপ শুনছিলেন আর পাইপে মৃদু টান দিচ্ছিলেন। তিনি কিছু বলছেন না দেখে আমি বললাম, আমরা তাহলে এবার আসি। তিনি অনুমতি দিলেন। আমরা বেরিয়ে এলাম ৩২ নম্বর থেকে। অত্যন্ত আন্তরিকতার সাথেই কথাগুলি বলেছিলাম তাকে, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলেই। এর কতটুকু তিনি বুঝেছিলেন জানি না। আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব। জেনারেল শফিউল্লাহর ১৯৮৭ সালে ২৮শে আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে দেয়া সাক্ষাৎকার, যেটা পরে ৩ সেপ্টেম্বর ১৯৮৭ সালে স্থানীয় দৈনিকগুলিতে প্রকাশিত হয়েছিল, তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে। প্রশ্ন: আওয়ামী লীগ সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না? কথাটা কি সত্য বলে আপনি মনে করেন? উত্তর: আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল, কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাতে সন্দেহ আছে। প্রশ্ন: স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অব স্টাফ নিযুক্ত করা হলো? উত্তর: এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ওসমানী সাহেবের কোন সিদ্ধান্ত নয়। রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কি আপনার সঙ্গে কোন আলাপ আলোচনা করেছিল? উত্তর: না। তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসাবে। তবে লোকমুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্মড ফোর্সের জায়গা পূরণের জন্য। প্রশ্ন: সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল? উত্তর: সম্পর্ক ভালো ছিল না। তার কতগুলো কারণ ছিল। তখন গুজব ছড়িয়েছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে। নতুন বাহিনী হিসাবে রক্ষী বাহিনীকে তখন সবকিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছিল। এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা। এগুলো দেখে আর্মড ফোর্সের অনেকের মনে আঘাত লাগে, যার ফলে সম্পর্কটা খারাপ রূপ নেয়। তবে এ ব্যাপারে সরকার একটা ভুল করেছিলেন, তা হল রক্ষী বাহিনীকে পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড সার্চ দেওয়া। এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হন। শুধু তাই নয়, রক্ষী বাহিনী এই সময় সেনাবাহিনীর অনেক অফিসারকে লাগুলা পর্যন্ত করে। অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি। প্রশ্ন: শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে দিলেন না, এ কথা কি সত্য? উত্তর: হ্যাঁ, আমি বলবো এ কথা সত্য। প্রশ্ন: গাজী গোলাম মুস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অব স্টাফ হিসাবে কি কোন কিছু করার চেষ্টা করেছিলেন? উত্তর: যখন গোলমালের খবর আমি জানতে পারি তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যাই এর একটা বিচারের জন্য। বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন। তখন আমি বললাম, বঙ্গবন্ধু, আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে? গাজী গোলাম মুস্তফার এই ঘটনা আপনি তদন্ত করে দেখুন। আপনি যদি এ ব্যাপারে সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যেহেতু ওরা গাজীর বিরুদ্ধে এবং আমিও তাদের পক্ষে, তাই গাজীর বিরুদ্ধেই বলেছি। তাই তিনি খুব খুশি হননি। তিনি শুধু বললেন, শফিউল্লাহ, আপনি জানেন কি যে আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন ইংরেজি ভাষায়? আমি বললাম, আমি জানি স্যার। আমি আমার জন্য কথা বলছি না, আমি কথা বলছি আপনার জন্য স্যার। মানুষ আপনাকে সত্য বলেনি। ওই সময় জিয়া ও সাফায়াত জামিলও সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন: তারপর কি হলো? উত্তর: তারপর আমরা ওখান থেকে কোন বিচার না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে আসি। পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলেন।